पश्चिम बंगाल सिलीगुड़ी शहर में एसआईआर सूची विवाद को लेकर के विधायक शंकर घोष ने एसडीओ सब डिविजनल ऑफिस में सौंपा ज्ञापन। ऋचा घोष का दिया उदाहरण। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के सिलीगुड़ी के विधायक शंकर घोष ने एसआईआर सूची में नाम कटने और सुधार प्रक्रिया में आ रही जटिलताओं को लेकर के गुरुवार सिलीगुड़ी एसडीओ ऑफिस में एक ज्ञापन सौंपा। उन्होंने सीईओ से मुलाकात कर आम जनता को हो रही परेशानियों का समाधान के लिए कई महत्वपूर्ण मांगे रखी। विधायक शंकर घोष ने मुख्य रूप से 3 बिंदुओं पर प्रशासन का ध्यान आकर्षित किया। पंजीकरण केंद्रों का विवेक केंद्रीकरण, जिन लोगों का नाम सूची से हटा डिलीटेड दिए गए हैं उन्हें ऑफलाइन दस्तावेज जमा करने के लिए दार्जिलिंग स्थित जिला मजिस्ट्रेट कार्यालय जाने को कहा जा रहा है। विधायक ने मांग की कि यह व्यवस्था विधानसभा स्तर पर की जाए ताकि आम लोगों को पहाड़ तक न दौड़ना पड़े। समय सीमा में वृद्धि, कई नागरिक अभी तक ऑनलाइन या ऑफलाइन आवेदन नहीं कर पाए हैं। उनकी सुविधा के लिए आवेदन जमा करने की अंतिम तिथि बढ़ाने की मांग की गई है। ऑफलाइन सूची की उपलब्धता, एडजुडिकेशन सूची वर्तमान में केवल ऑनलाइन उपलब्ध है। विधायक का कहना है कि जो लोग इंटरनेट के उपयोग में सहज नहीं हैं, जो डिजिटलाइजेशन के विषय में कुछ भी नहीं जानते, उनके लिए यह कार्य लोहे का चना चबाने के बराबर है। सूची एसडीओ ऑफिस या अन्य सरकारी कार्यालय में ऑफलाइन देखने की व्यवस्था होनी चाहिए। शंकर घोष ने आरोप लगाया कि सरकारी कर्मचारियों की लापरवाही के कारण कई पात्र नागरिक के नाम डिलीट श्रेणी में चले गए हैं। उन्होंने उदाहरण देते हुए बताया कि भारतीय महिला क्रिकेटर और शहर का गौरव ऋचा घोष का नाम भी इस प्रक्रिया में प्रभावित हुआ है। उन्होंने प्रशासन को चेतावनी दी कि यदि इन समस्याओं का जल्द समाधान नहीं किया गया तो फॉर्म वितरण में आ रही बाधाएं दूर नहीं हुई तो आम जनता का आक्रोश बढ़ सकता है और इसके जवाबदेही और जिम्मेदार केवल और केवल प्रशासन के आला अधिकारी होंगे। तो जुड़े रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। আমরা মহকুমা শাসকের দপ্তরে এসেছিলাম মানুষের কতগুলো জ্বলন্ত সমস্যা নিয়ে। এই মুহূর্তে এসআইআর কে সামনে রেখে 2 ধরনের বিষয় আছে, 3 ধরনের বিষয়। এক, যাদের নাম ডিলিটেড লিস্টে আছে। 2, যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে। 3, যারা নতুন ফর্ম ফিল আপ করবেন 6 নম্বরে তাদের। আমাদের প্রথম যেটা ছিল যে ডিলিটেডের ক্ষেত্রে আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা ফর্ম ফিল আপ করিয়েছি। যারা অনলাইন করতে পেরেছেন তারা অনলাইন করেছেন, যারা অফলাইনে করেছেন তাদের ফর্মটা কিভাবে আমরা ডিসপোজ অফ করব বা কিভাবে সেটাকে আমরা জমা দেব সেটা জানতে এসেছিলাম। সাধারণ নিয়মে বলা আছে যে এটা ডিও অফিসে জমা দিতে হবে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। এবার এইখানে একটা খড়িবাড়ির লোক, একটা নকশালবাড়ির লোক, এটা কোথায় দার্জিলিং যাবে, দার্জিলিং থেকে আসবে, এইটা কঠিন। সেই জন্য আমরা আজকে সিও সাহেবের কাছে একটা চিঠি পাঠালাম যে অন্তত বিধানসভা ভিত্তিক অফলাইনে যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে সেগুলো জমা নেওয়ার একটা ব্যবস্থা করা হোক। যদিও আগামীকাল আমাদের দলের পক্ষ থেকে আমরা 3 বিধানসভা বা যারা আছে, আমার প্রতিনিধি হিসাবে প্রান্তিক ও যাবে ডিও অফিসে এই ফর্মগুলো অফলাইনে জমা করানোর জন্য। সেখানে কি পরিস্থিতি সেটা আমরা পরবর্তীকালে আপনাদেরকে বলতে পারবো। দ্বিতীয় বিষয় আছে, অনেক মানুষ আছেন যাদের নাম ডিলিটেড লিস্টে আছে, সেই ফর্মগুলো অথচ তারা এখনো অনলাইন বা অফলাইন সেই ক্ষেত্রে এখনো করেননি। তাদের ক্ষেত্রে যেন বর্ধিত সময় দেওয়া হয় তাদের দরখাস্ত জমা করার অফলাইন বা অনলাইনে,
তারও আবেদন আমরা জানাচ্ছি এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ক্লিয়ার কাট একটা গাইডলাইন পেতে চাই। 3 নম্বর বিষয় হচ্ছে অ্যাডজুডিকেশনে আমরা যেটা স্টাডি করে দেখেছি যে অনেকেরই নাম ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে ভোটার আইডি দিয়ে, সেটা ECI.net দেখা যাচ্ছে। এবার সবাই তো ECI.net ইউজ করতে পারে না, তাদের ক্ষেত্রে একটা অফলাইন মেকানিজম ব্যবহার করা, যে SDO দপ্তর হোক, পঞ্চায়েত বা কর্পোরেশন বা যে কোনো একটা সরকারি দপ্তরে বা বুথে এই নামগুলো যাতে টাঙিয়ে দেওয়া হয় যাদের অ্যাডজুডিকেশনের নাম ক্লিয়ার হয়ে গেছে অথবা অ্যাডজুডিকেশনে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাহলে ডিলিট যাদের হবে তাদেরকেও একটা প্রেয়ার করার সুযোগ। কেউ ভাবতেই পারেন যে আমার নাম অ্যাডজুডিকেশনে ডিলিট হয়েছে কিন্তু আমি হচ্ছে সঠিক ভোটার, তাদেরকেও এই নামটা আবেদন করার একটা সুযোগ তাদেরকে দিতে হবে। চতুর্থত হচ্ছে আমাদের অভিজ্ঞতা, সেটা অদ্ভুতভাবে দেখছি বুথ লেভেল অফিসার্সদের এই 6 নম্বর ফর্ম অফলাইনে 6, 7, 8 যেটাই হোক না কেন নেওয়ার ক্ষেত্রে অদ্ভুত অনিয়া, অর্থাৎ সবটাই অনলাইনে করবার একটা প্রচেষ্টা। এক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূলত এই কথা আমরা রেখেছি। এবারে তাদের মাধ্যমে আমরা মানুষের কাছে জানাতে চাই যে ডিলিটেড বা অ্যাডজুডিকেশন এই দুটো ক্ষেত্রে নাম যাওয়া, এর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রাজ্যের সরকারি আধিকারিক এবং কর্মচারীরা ভেতর থেকে অন্তর্ঘাত করলেও করতে পারে। অর্থাৎ রিচা ঘোষের নাম যখন অ্যাডজুডিকেশনে গিয়েছিল তখন আমি সিও সাহেবের সাথে কথা বলা বা জানানোর পরে সেটা একটা টুইট হয়ে আমরা জানতে পারি যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সেই ফর্মটিকে ডিসপোজ অফ করেননি, অর্থাৎ তার নোটিং দেননি। এর ফলে যেহেতু উইদাউট নোটিং সেটা অ্যাডজুডিকেশনে গিয়েছে। দেখা যাচ্ছে এরকম অসংখ্য মানুষের ফর্ম যাদের তথ্য সম্পূর্ণ ঠিক তা সত্ত্বেও অ্যাডজুডিকেশনে গিয়েছে। এটা 100% আমি বলবো ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তদন্ত সাপেক্ষ, কিন্তু তৃণমূল কংগ্রেসের পেরোলে থাকা বা তাদের সরকারি কর্মচারীদের সাথে যুক্ত থাকা যারা বিএলও বা এই বিএলওর কাজ করেছেন তাদের দ্বারা এই কাজ হয়েছে কিনা আমার মনে হয় নির্বাচন কমিশন এই পুরো বিষয়টাকে খতিয়ে দেখার প্রয়োজন। 11টি রাজ্যে এতগুলো এসআইআর এর ফর্ম, এনুমারেশন ফর্ম সেগুলো সম্পন্ন হয়ে গেল, শুধু পশ্চিমবঙ্গেই গন্ডগোল। তার কারণ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে ইসিআই কে অসহযোগিতা করেছেন, তিনি বারবার হুমকি দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের প্রকারান্তরে ইসিআই কে যাতে বন্ধ করা যায়, যাতে এটার মধ্যে সমস্যা তৈরি করা যায় সেই কাজ তিনি করেছেন। ফলে আমি নির্বাচন কমিশনের কাছে এই অনুরোধ রাখবো যে আজ হোক কাল হোক অবশ্যই এত সংখ্যক ফর্ম অ্যাডজুডিকেশনে গেল কি করে, এত সংখ্যক ফর্ম সঠিক তথ্য থাকা সত্ত্বেও ডিলিটেড হলো কেন, কোন কোন বিএলও কোন কোন এআরও এরা এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিল, তাদের ভূমিকা কি ছিল, এটাও যেন তদন্তের আওতায় আসে। এবং আমরা চাই যে একটা স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ তালিকা, স্বচ্ছ সরকার, একটা স্বচ্ছ ভোটার তালিকা হোক যেখানে প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করবার দায়িত্ব ইলেকশন কমিশন নিক। এই কারণেই আজকে আমার এখানে আমার কাউন্সিলররা এসছেন, লিডার অফ অপোজিশন অমিত, বিবেক দা, মঞ্জুশ্রীদি, রাজু সহ আমার মন্ডল প্রেসিডেন্টরা এসছেন এই কথা বলার জন্য। এইটুকুই আপনাদের সামনে